পরিচিত মানুষ হয়তো তাকে কখনো স্ক্রিনে দেখেননি, কিন্তু তার কাজ আপনারা সবাই দেখেছেন। তো ওই ছোট্ট বোধহয় 5-6 বছর বয়স হবে কি হবে না, আমার সব কাল্পনিক বন্ধু, তাদের সাথে আমি বানিয়ে বানিয়ে গল্প করছি, এমন শুরু করলাম আমার সাংঘাতিক পপুলার একটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, যেটা হচ্ছে রক অন। টকাথন উইথ শুভদীপের আমি শুভদীপ বাসু, আপনাদের হোস্ট। আজকে এসে গেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। আর আপনারা তো জানেন যে আমার এপিসোড মানেই এমন এমন মানুষ আসেন যাদের সাথে কথা বলতে আমারও ভালো লাগে, আর আপনাদেরও তার কথা শুনতে ভালো লাগে। এর মধ্যে তো কোনো নতুনত্ব নেই, কিন্তু আজকে যে মানুষটা আছে সেই মানুষটা এমন কিছু নতুনত্ব করতে চাইছেন যার নজির থাকবো আমি আর আপনি, আর কিছুদিন অপেক্ষা করলেই সেটা আমরা টেরও পাবো। তবে তার আগে বলে দিই, যেরকম আমি সবসময় বলে থাকি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, শেয়ার, লাইক, কমেন্ট করতে তো ভুলবেনই না। একটু আসবো ম্যাডাম? আমি লিটল অ্যাঞ্জেল নামের একটি অরফ্যানেজ থেকে আসছি। 2 মিনিট একটু সময় পাওয়া যাবে? আজকে আমার সাথে কে আছেন সেটা এবার একটু বলি। আপনারা যারা হিন্দি ছবি দেখেন, এবং আমি শিওর আপনারা অনেকেই হিন্দি ছবি দেখেন, আপনারা তাহলে কাই পোচে বা রক অন, এই দুটো ছবির নাম তো আপনারা জানবেনই। এই দুটো ছবির সাথেই কিন্তু উনি ওতপ্রোতভাবে জড়িত। তিনি আর কেউ নন, তিনি আমাদের খুব পরিচিত মানুষ। হয়তো তাকে কখনো স্ক্রিনে দেখেননি, কিন্তু তার কাজ আপনারা সবাই দেখেছেন। তিনি পূবালী চৌধুরী। তিনি কে, তিনি নিজেই আজকে বলবেন। পূবালী, ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভদীপ। থ্যাংক ইউ। আগে বলো যে আমার তোমাকে ইন্ট্রোডিউসটা কিরম লাগলো, মানে হাউ ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন? ঠিক, আমি তো বলি যে আমি একটা টি শার্ট পরে ঘুরে বেড়াই, আমার দুটি ছবির নাম তার পেছনে চেপে। আমরা সবাই ক্যামেরার পেছনে কাজ করি, কাজে আমাদেরকে না চিনলেও আমাদের কাজ অনেক সময় বহু লোক চেনেন, সেটাই আমাদের রিওয়ার্ড। সেটাই খুব ইম্পর্টেন্ট। জানো তো, নিজেকে চেনানোর থেকেও তোমার কাজ যদি বেশি সম্মান পায়, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, তাই না? মানে যারা সিনেমার জগতের অভিনেতা অভিনেত্রী, তাদেরও চেনতে তো সবাই পারে, কিন্তু তাদের কাজ যদি মনে না থাকে তাহলে সেই কিছু এসে যায় না। আমি যেটা তোমাকে বলতে চাই, প্রথম যে প্রশ্নটা পূবালী, সেটা হচ্ছে যে তুমি তো কলকাতার মেয়ে, কিন্তু কর্মসূত্রে তুমি এখন মুম্বাইতে বা বম্বেতে। আমি একটু বম্বেকে বেশি পছন্দ করি, আমার একটা নস্টালজিক ফিল হয়। তো আমি তোমাকে যেটা প্রশ্ন, সেটা হলো যে তুমি হঠাৎ কলকাতা ছেড়ে, দেশ আমাদের ভিটে ছেড়ে, এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে বাংলা ছবি, সেসব ছেড়ে হঠাৎ মুম্বাই গেলে কেন? আর আর্ট উই লুজিং আওয়ার কি বলবো, ইম্পর্টেন্ট পিপল ইন আওয়ার সোসাইটি, যারা কিছু ভাবছে আলাদাভাবে? না, সেরকম ঠিক নয়। আমি প্রথম দিকের কর্মজীবন আমার কলকাতাতেই পড়াশোনা করেছি, যাদবপুরের ছাত্রী আমি। তারপর প্রথম চাকরি বাকরিও কলকাতাতে করেছি। ইনফ্যাক্ট ফিল্ম প্রোডাকশনেরও প্রথম কাজ একটি বিজ্ঞাপনের ছবি বানানোর সংস্থা প্রোডাকশন হাউসের সাথে কলকাতায় কাজ শুরু করেছি। তারপর খানিকটা কাকতালীয়ভাবেই, যেহেতু একটা দিক আমার ক্যারিয়ারের থেকেছে প্রোডাকশন, যেটা অ্যাকচুয়ালি হাতে কলমে কাজ, আর আরেক বলতে পারেন হাতে কাজ, আর অন্য দিকটা হচ্ছে কলমের কাজ। একটা লেখালেখি সাহিত্যের ছাত্রী আমি, তুলনামূলক সাহিত্য পড়েছি, লেখালেখির দিকটাও ছিল। তো সেই সূত্রে ফিল্ম ইনস্টিটিউট পুনেতে একটি নতুন স্ক্রিপ্ট রাইটিং লেখার কোর্স শুরু হয়েছে, এই খবরটা পেয়ে তখন মনে করলাম যে এটা একটু এক্সপ্লোর করে দেখি, কারণ আমার মূল কোর স্কিল যেটাকে আমরা বলি, সেটা দ্যাট হ্যাজ অলওয়েজ বিন রাইটিং। ততদিনে ছবি বানানোর সাথেও একটা পরিচয় হয়ে গেছিল এখানে প্রোডাকশন কাজ করে। তো সেইভাবে শুধু ফিল্ম ইনস্টিটিউটের ক্যাম্পাস গিয়ে, সেটা এত সুন্দর দেখতেও, বর্ষাকালে ইন্টারভিউ ছিল, তো বললাম একটা বছর এখানে তো কাটিয়ে নিই। কাজ আমি খুব কম বয়স থেকে চাকরি বাকরি শুরু করেছি, যে একটা বছর আমি এখানে কাটাই। আর তারপর সেই কাজ করার পর বম্বে গেলাম, করে বম্বেতে কাজকর্ম শুরু হলো। আর এটাও ঠিক যে বাংলা ছবিতে আমি তো মূলত ছায়াছবি লেখার কাজ করেছি এর আগে, যেটাকে আমরা স্ক্রিন প্লে বলে থাকি। স্ক্রিন প্লে বা স্ক্রিপ্টও, এটা ইন্টারচেঞ্জেবল শব্দ। নাটকের ক্ষেত্রে বেশি স্ক্রিপ্ট বলা হয়, আর অডিও ভিজুয়াল ক্ষেত্রে স্ক্রিন প্লে বলা হয়। এইটাকে বিশেষভাবে একটা পেশা করে তোলার জন্য যে
নিশ্চয়ই আছেন, এখন কলকাতাতেও আছেন, কিন্তু আমি যে সময়ে কাজকর্ম শুরু করেছিলাম অতটা বেশি উপায় ছিল না। এখানে অনেক বেশি পরিচালকরা নিজেদের স্ক্রিপ্ট নিজে লেখেন, যেখানে আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি স্পেসিফিক্যালি লেখালেখির কাজটা নিয়ে। এটার জন্য একটা আরেকটু হয়তো বলতে তুমি পারি, সাংবাদিকতা করেছো। হ্যাঁ, আমার প্রথম চাকরি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সাথে, তাদের ইন্টারনেট ডিভিশন, সেটা করেছি। তারপর কিছুদিন লাইভ ইভেন্টসের কাজ করেছি রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে। তারপর ফিরে এসেছি কলকাতায়, বিজ্ঞাপনের ছবির প্রোডাকশনের কাজ করেছি। তারপর এখানে এসে পৌঁছেছি। এই যে আজকালকার নতুন ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা যেমন 13-14 বছর বয়স থেকেই জানে ঠিক কোথায় যেতে চায়, সেটা খুবই অ্যাডমিরেবল, কারণ আমাদের কোনো ক্লু ছিল না যখন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, একটা পড়ছি, লেখালেখি করতে পারি, মোটামুটি একটা বুদ্ধি আছে, কিছু একটা করে নেব, এরকমই। আমি বলতে পারি না যে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি এটাই করার। আমি এখানে এসে পৌঁছেছি। এইখানেই আমার প্রশ্নটা পূবালী তোমাকে, সেটা হলো যে তোমার ছোটবেলায় স্বপ্ন কি কিছু ছিল, নাকি ছোটবেলাটা কিরকম একটু যদি বলো। ছোটবেলাটা আর খুব তোমার দিদির মজার। কথা, তোমার মায়ের কথা, হ্যাঁ। তোমার বাবার কথা, সবার হ্যাঁ, কথা। ছোটবেলাটা খুবই মজার। আমি বড়ও হয়েছি এই সাউথ কলকাতা, বালিগঞ্জ, গড়িয়াহাট এইসব এলাকা ঘিরেই। আমার মা সাউথ পয়েন্ট স্কুলের ম্যাথমেটিক্স টিচার ছিলেন, কিন্তু ম্যাথমেটিক্স টিচার শুনলেই যেরকম একটা ভয়াবহ সবারই মনের মধ্যে একটা ভীতি জন্মায়, আমার মা আসলে অত্যন্ত রসিক মানুষ এবং পড়াশোনার কোনোই তেমন চাপ দিতেন না। ভালোই জানতেন যে ওনার মেয়েরা ঠিক ফার্স্ট গার্ল জিনিস নয়, বুদ্ধিমতী, পাশ করে যাবে, ভালোই করে যাবে, কিন্তু ফার্স্ট হওয়ার মতো খাটাখাটনি করছে না। কাজে সেই অর্থে খুব লিবারেল মা বাবা দুজনেই। তো ছোট্ট পরিবার, মা বাবা, আমি, আমার দিদি, 8 বছরের বড় আমার দিদি, আমার পিসি, আমার ঠাকুমা, এনারা থাকতেন গোলপার্কে। কাজী এই চত্বরটা আমার মানে 20 বছর পরে আসলেও আমি বোধহয় চোখ বেঁধে দিলেও আমি চলে যেতে পারবো গোলপার্ক থেকে ট্রায়াঙ্গুলার পার্ক বা এইসব অঞ্চল। একদম ছোটবেলায় আমি আসলে কল্পনা জগতেই থেকেছি। ছোটবেলায় আমি, যেহেতু দিদি 8 বছরের বড়, তো দিদি এবং মা স্কুলে পড়ান, ওনারা তো বাড়ির বাইরে থাকতেন, অনেকটা সময় বাড়িতে একা থাকতাম। দিদা ছিলেন খুব কম বয়সে, তো ওই ছোট্ট বোধহয় 5-6 বছর বয়স হবে কি হবে না, আমার সব কাল্পনিক বন্ধু, তাদের সাথে আমি বানিয়ে বানিয়ে গল্প করছি এমন শুরু করলাম। আমার দিদা বেড রিডেন ছিলেন, শয্যাশয়ী। তো দিদা বলছেন, কার সাথে কথা বলছিস? আমি জানলার গড়ার ধরে আরাম করে আড্ডা মেরে যাচ্ছি আমার কাল্পনিক বন্ধুদের সাথে। আমার কাল্পনিক বন্ধুদের মাকে ভাত গরস করে করে খাওয়াতে হতো। আমি খেতে বসলে আমার 3টে কাল্পনিক বন্ধু, তাদেরকে খাওয়াতে হবে। এইগুলো একটু ভুলে গেছি, কি সব অদ্ভুত অদ্ভুত নাম ছিল, এখন মনে পড়ছে না। একজন বন্ধুর নাম ছিল ভিলি, রূপা, এই দুটো মনে পড়ছে, তৃতীয় বন্ধুর নামটা ভুলে গেছি। ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে কল্পনার একটা জগৎ যে আমরা তৈরি করি, এটা বোধহয় তুমি একা না, এটা আমাকে অনেকেই বলেছে যে একটা কল্পনার জগৎ না থাকলে না আমার মনে হয় ভাবনা বা চিন্তাটা আসে না। তো সেইটা থেকেই বোধহয় তোমার আস্তে আস্তে লেখালেখি বা এবং গল্পের বই পড়া ছোটবেলায়। তখন আমাদের তো থ্যাঙ্কফুলি স্মার্টফোনের যুগ ছিল না, কাজে নিজের সাথে নিজে সময় কাটানো, এত টয়েস এসবও আমাদের ছিল না। হ্যাঁ, কোনো একটা ভাঙা কলম, মায়ের একটা ছেঁড়া ব্যাগ বা কিছু, এইসব নিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে টিচার খেলবো, আবার যাই খেলি বা রান্নাবাটিও খেলবো। কিছু খেলনা ডেফিনেটলি ছিল, কিন্তু আজকে যেমন প্রচুর এই সেট, ওই সেট, সেই সেট, এসব আমাদের ছিল না। তো গল্পের বই আর ওই মনে মনে বানিয়ে খেলাধুলো করা, এইগুলোই তো ছিল। আই থিঙ্ক লিটারেচার এবং ফিকশন সেই জন্য আমার একদম খুব ছোট বয়স থেকে ইনফ্লুয়েন্স এবং খুবই ভালো লাগতো। তোমার পছন্দের লেখক যদি বলি বাংলায়? একদম ছোটবেলায়, সত্যি কথা বলতে কি, আমি না কনভেন্ট স্কুলে বড় হয়েছি, প্রথম দিকটা পড়াশোনা করেছি কার্মেল স্কুলে, এবং প্রথম দিকে অত্যন্ত ডিসকারেজ করা হতো বাংলায় কথা বলা। শুধু বাংলা পিরিয়ডে বাংলা কথা বলবে, বাকি সবসময় ইংরেজিতে কথা বলবে, এসব কনভেন্ট স্কুলের নিয়ম ছিল। এবং যেটা বাংলায়, চালু বাংলায় বলা হয়, একটা ট্যাশ ভাব তাতে আসে। এবং ছোট বয়সে যে যেন বাংলা অতটা কায়দার নয়, সবই ইংরেজি কায়দার। আর একটা যেটা হতো যে বাংলার কিছু টেক্সট বই, আজও যেটা ঠিক, যেহেতু আগেকার লেখাগুলো সাধু ভাষায় হতো, ইভেন সহজ পাঠ, তো আমাদের
হইয়া করিয়া এই ভাষাটা তো আমরা শুনছি না। না আজকে আমার বোনপোও যে পড়াশোনা করছে, যেই ভাষাটা প্রথম আমরা বাংলায় পাঠ্য হিসেবে পড়ি, সেই ভাষাটাতে আমরা বাংলায় কথা বলি না বাড়িতে। একদমই তাই। তো এই যে একটা ডিসোনেন্স, এই যে একটা ডিসকানেক্ট, এটাতে একটু এলিয়েনেটেড ছিলাম। বাংলা আমি আর একটু বড় হয়ে বেশি করে পড়াশোনা করেছি, কিন্তু বলবো ছোটবেলায় যিনি প্রথম উদ্বুদ্ধ মনটাকে মানে আকৃষ্ট করেছে সেটা ডেফিনেটলি সত্যজিৎ। সত্যজিতের 1 নম্বর ডিটেকটিভ বই পড়তে প্রচন্ড ভালোবাসতাম। সে ইংরেজিও প্রচুর পড়েছি, আর বাংলায় ফেলুদা, এবং তারপর সত্যজিতের অন্য ছোট গল্প, কি বলো, এবার বারো, আরো বারো, হ্যাঁ, বা কিছুটা প্রফেসর শঙ্কু। এই জিনিসগুলো প্রথম বলবো আমি পপুলার ইমাজিনেশন, একটা যখন কম বয়স, যে এটা বেশ পড়ে মজা লাগছে, এটাতে সবচেয়ে ভালো লাগছে, সেইটা প্রথম দিকে। যত বড় হয়েছি আশ্চর্যভাবে, অফকোর্স রবীন্দ্রনাথের নাম আর নিচ্ছি না, মানে এটা তো একটা মানে আছেই, কিন্তু আমি বলবো, এবং যেহেতু আমি বলছি আমি কনভেন্ট স্কুল থেকে এসেছি, বাংলা প্রথম দিকে অত পড়তাম না। পরে বড় হয়ে আমি দেখেছি আসলে বঙ্কিমচন্দ্রর যে একটা প্রচন্ড ড্রামাটিক, ইনফ্যাক্ট পাল্পি একটা গল্প বলার জায়গা, অনেক তার পেছনে মানে দার্শনিক চিন্তাও আছে, কিন্তু মানে একদম টান টান যে ড্রামাটিক টেনশন, হ্যাঁ, সেই ভাষার কাঠিন্যটা যদি অতিক্রম করে গল্পটা যেটা বলা হচ্ছে, হ্যাঁ, কপাল কুণ্ডলা ইজ ওয়ান অফ প্রচন্ড আমার প্রিয় গল্প, এবং আনন্দমঠ, এবং চট করে, বা কৃষ্ণকান্তের উইল, হ্যাঁ, চট করে কোথাও একটা খাপে বসাতেও পারবে না, প্রত্যেকটি উপন্যাস অন্য রকম, এরকম। তারপর আরো বড় হয়ে বাংলাদেশের লেখক আখতারুজ্জামান ইলিয়াস, ওনার লেখাও ভাবনামাও একটা নতুন একটা ভাবে গল্প কিভাবে বাঁধন হয় সেটা শিখেছি। এই তারপরে তুমি বম্বে কিভাবে গেলে, কেন গেলে, কিভাবে গেলে? বম্বে গেলাম, এফটিআইটা নিয়ে একটু বলো। তুমি এফটিআই একটা মজার ব্যাপার আছে, তুমি এফটিআইতে নিজে পড়েছো প্লাস নিজে পড়িয়েছো, তাই তো? হ্যাঁ। তো এই জার্নিটা একটু শুনতে চাই গোপালি। হ্যাঁ, সেইটার একটা বিরাট কারণ হচ্ছে যে আমার ডিপার্টমেন্টটা, আর এফটিআই এর ফুল ফর্মটা একটু যদি বলে দাও। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনেতে। এটা আমাদের দেশের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুল, স্টেট ফিল্ম স্কুল, যেটা তার পরবর্তীতে হয়েছে এসআরএফটিআই। এখন আরও দেশে অনেক ফিল্ম স্কুল, ফিল্ম ইনস্টিটিউট খুলেছে, কিন্তু এই দুটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড যে ফিল্ম স্কুল। তাতে এফটিআই, আমি যদি ভুল না বলি, 1960 থেকে স্থাপিত, এবং এক সময় দ্যাট ওয়াজ দ্য প্লেস ফর ফিল্ম এডুকেশন। তো এফটিআই বাঙালিদের মধ্যে তো অনেকেই গেছেন, একটু তো জানতাম, যাদবপুরে পড়াশোনা করছি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু অলরেডি এফটিআই এর ডিরেকশন পড়তে চলে গেছিলেন, তাছাড়াও অন্যান্য লোকজন জানতাম। আর এখানে বিজ্ঞাপনের ছবির তখন কাজ করি। সত্যি কথা বলতে কি, চাকরিটা না আমার বিতাড়িত হয়েছিলাম, সত্যি কথা বলতে কি, 2 বছর 3 বছর চাকরি করে হঠাৎ জানা গেল যে না, আমাকে আর দরকার নেই এই চাকরিতে। তো খুব শকও হয়েছিলাম, কিন্তু তাহলে নতুন করে ভাবতে হবে কি করব ক্যারিয়ারটা নিয়ে। ততদিনে 27-28 বছর বয়স আমার, কাজকর্ম শুরু করে দিয়েছি, কাজ তো করতেই হবে। তখন একবার ভাবলাম যে যেহেতু ছবির লাইনে কাজ করি, তাহলে এই পশ্চিমের দিকে বম্বে ইত্যাদি যাওয়া যায় কিনা। তখন আমার এই ঘনিষ্ঠ বন্ধু অভিজিৎ বললেন যে এফটিআইতে আমি প্রথমে টিভি ডিরেকশন 1 বছরের কোর্স, কারণ এফটিআই কোর্সগুলো 3 বছর বলে প্রায় 4 বছর, তার চেয়েও আর একটু বেশি সময় লেগে যায়, অতটা সময় আমার হাতে ছিল না। তাই আমি ভেবেছিলাম আমি 1 বছরের কোর্স করতে পারি কিনা, কিন্তু আমার বন্ধু বলেন যে সবে চালু হয়েছে, 1 বছর হলো চালু হয়েছে। এটা 2005-এ আমি গেছি, 2004 থেকে আমাদের ডিপার্টমেন্ট চালু হয়েছে পটচিত্র লেখন, মানে স্ক্রিপ্ট রাইটিং কোর্স, ডেডিকেটেড একটা রাইটিং কোর্স। এটার ফাউন্ডার ছিলেন অঞ্জুম রাজাবলী, অত্যন্ত নামকরা এবং সিনিয়র রাইটার। দ্রোহকাল ওনার প্রথম ছবি, রাজনীতি ইন মোর রিসেন্ট টাইমস, এবং আরও অনেক ছবি। অঞ্জুম আর আরেকজন অশ্বিনী মালিক, এই দুজন আমাদের টিচার। অনেকটা আমার শিক্ষা আমি পুরোটাই ওনাদের কাছেই হাতে খড়ি, আমার সিনেমার লেখার কাজকর্মের। তো অ্যাপ্লাই করে বম্বে আমি চলে যাই, কারণ এই বিজ্ঞাপনের কাজটাই আমি ফ্রিল্যান্সে কাজ করতে আমি 2005-এ অলরেডি বম্বে চলে গেছিলাম।
তারপর পুনে থেকে ইন্টারভিউ কল আসে, যা বললাম পুনের ক্যাম্পাস প্রচণ্ড সুন্দর, বর্ষাকাল ওই ওয়েস্টার্ন ঘাটসের দিকে অপূর্ব। ওখানে গিয়ে ভাবলাম সেই 20-21 বছর বয়স থেকে কাজকর্ম এসব করছি, একটা বছর এখানে এসে আমি চিল করব। তো যেহেতু পেয়ে গেলাম কোর্সে চান্স, বললাম একটা বছর আর কি, আবার আমার পরিবার আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। সেটা ছাড়া কিছু হয় না। হ্যাঁ, দিদি একটু সংকোচ করছিলাম তখন, আমার অলরেডি যা বলছি 28-29 বছর বয়স, যে এক বছর চাকরি করব না, রোজগার করব না। দিদি প্রচণ্ড ধমক দিয়ে যে না, তোর অত কিছু, তুই প্রোডাকশনের কাজ ভালো পারবিও না, তুই বরঞ্চ লেখালেখিটাই করার চেষ্টা কর বলে একটা ধাক্কা দিয়ে পাঠালেন। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রুলি, যেটাকে আমরা বলি যে গল্পের মোড় ঘুরে যাওয়া। FTI সেখানে পড়াশুনো করা, খুবই কম সময় কাটিয়েছি, 1 বছর এমন কিছু সময় নয়, কিন্তু একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স নিশ্চয়ই না? ওই জায়গাটার একটা আলাদাই একটা হ্যাঁ, এবং আলাদা সিনেমার জন্য প্রায় বলতে গেলে একটা আধ্যাত্মিক একটা যোগাযোগ আছে, একটা স্পিরিচুয়াল। হ্যাঁ, যে ওই জায়গাটাই যেন, ওখানকার গাছপালা সবকিছুই এত বড় বড় নাম, এত স্বনামধন্য লোক ওই গাছের নিচে বসেছেন। ঋত্বিক ঘটক আমাদের উইজডম ট্রির নিচে বসে ক্লাস নিতেন, গল্প শুনেছি, যে সেটার একটা চার্ম আছে। সে তো নিশ্চয়ই 100%। তো সেই সময়টা কোর্সটা শেষ করে 2006-এ আমি বম্বেতে যাই, যে দেখি কি হয়, কাজকর্ম কি হয়, কিছুই জানতাম না, পুরো ব্যাপারটা অনিশ্চিত ছিল। ধীরে ধীরে হয়। আর পড়ানোর জায়গাটা এভাবে হয় যে যেহেতু নতুন ডিপার্টমেন্ট, আমি সেকেন্ড ব্যাচ, তাই তো 2004-এ কোর্স চালু হয়েছে, আমি 5-এর ব্যাচ। তো খুব তাড়াতাড়ি আমরা সিনিয়র হয়ে গেলাম। বছরের পর বছর নতুন ছেলে মেয়ে আসছেন, আমার যারা টিচার, অঞ্জুম স্যার, অশ্বিনী স্যার, তারাও সিনিয়র হচ্ছেন, কিন্তু তাদের তো আরো ফুট সোলজারও দরকার, সবাই তো শুধু একা হাতে তো চলে না। তো সেখান থেকে শুরু হলো যে একটু ভিজিটিং লেকচারের জন্য ডাকলেন, এবং যেহেতু তখন কাজ করতে শুরু করে দিয়েছি, আমাদের টিচাররা এটাও খুব মেনটেন করেন যে শুধু থিওরিটিক্যাল পড়াশুনো তো নয়, সিনেমার লেখাটা একটা প্র্যাকটিস। তো যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতাটা শেয়ার করা ছাত্রছাত্রীদের সাথে, অলং উইথ হোয়াট এভার থিওরি বা আমরা যেটা ফিল্ম স্টাডিজ করছি, এইটা খুব জরুরি। তো সেইভাবেই FTI-তে প্রথমে এবং গেস্ট লেকচার এইরকম করতে শুরু করেছি। আর ওই বললাম, মাও ছিলেন স্কুলের দিদিমণি, কাজে অঙ্ক না হলেও আমার রক্তে রক্তে একটা দিদিমণি ভাব আছে। তো ওই আর এই ছোটবেলায় যে টিচার খেলতাম, সেটা দেখলাম, বাহ, এ তো ছোটবেলার স্বপ্ন পূর্ণ হচ্ছে, এই তো দাঁড়িয়ে আছি ক্লাসরুমে, বেশ চক করে লিখছি, সেই ছোটবেলায় খেলতাম, এইবার একটু খেলা করে কাজের মতো হচ্ছে। আর আরও পরে একটা সময় অঞ্জুম স্যার আর তখন FTI-এর সাথে অত ডিরেক্টলি যুক্ত নন, তো তখন একটি সুযোগ বা দরকারও পড়ে যে একজন সিনিয়র মেন্টর, সেই অর্থে অনারারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো কিন্তু ওটা আমাদের একটা ক্লোজ নেট ফ্র্যাটার্নিটি, আমরাই সিনিয়র, আমরাই ডিপার্টমেন্টকে চালাচ্ছি। তো সেখান থেকে বলা হলো যে আমি কিছুদিন সেটা করতে পারবো কিনা। তো তাই জন্য সেটা খুব বেশি দিন করতে পারিনি, কিন্তু 1.5 বছর আমি ডিপার্টমেন্টের সে অর্থে HOD থেকেছি। এই সময়ের পাস আউট স্টুডেন্টস কারা, মানে কিছু মনে আছে? মানে হ্যাঁ, ছেলে মেয়ে সবারই নাম মনে আছে, কিন্তু আপনারা তাদেরকে চিনতে পারবেন এক্ষুনি, তারা এখনো বড় কাজ করে ওঠেনি, কিন্তু কাজ করছেন। আমাদের একটি ছেলে অক্ষয়, যে লেখালেখিতে তেমন আসলে মন দিত না, এটাও একটা বিষয় যে অনেক যে কোনো ফিল্ডেই স্কুলের পড়াশোনাও যে ভালো হয় কি হয় না, তার পরবর্তী জীবনে সে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। তো অক্ষয়ের একটা আইডিয়া ছিল, আমার খুব পছন্দের ছিল, এবং আমি ওকে ডিরেক্টলি মেন্টর করছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম ওর আইডিয়াটা নিয়ে, কিন্তু ছেলেটা কিছুতেই ঠিক আইডিয়াটা যতটা ভালো হওয়া উচিত সেই জায়গাটা পৌঁছতে পারছিল না। কিন্তু তারপর পাশ করে গিয়ে গোয়ার ছেলে অক্ষয় পর্বতকর এখন শর্ট ফিল্ম বানিয়েছে, যদ্দূর বিশ্বাস একটা রিজিয়নাল ফিল্ম ফেয়ার বা অ্যাওয়ার্ড পেয়েছে, তো খুব ভালো কাজ করছে। এরকম আরও অনেকে আছেন, সবারই ছবি হয়তো আপনারা এখনো চিনবেন না, কারণ লেখালেখির কাজটা হচ্ছে ছবির জগতের আমরা প্রথম টেকনিশিয়ান। যখন আর কেউ নেই তখন একজন রাইটারকে আনা হয়, যখন শুধু স্বপ্ন দেখা হচ্ছে যে ভাবছি একটা ছবি বানাবো, সেই সময় রাইটার আসে। কাজে আমরা মানে বিহাইন্ড দ্য সিন, মানে তারও বিহাইন্ড দ্য সিন, হ্যাঁ, মানে সেটে যে 50, 100, 150 লোক কাজ করেন, তারাও আমাদেরকে না চিনতে পারেন, কারণ আমাদের কাজ শেষ হওয়ার পর তাদের কাজ শুরু। হ্যাঁ, তাই জন্যই সবার নাম হয়তো আপনারা এক্ষুনি চিনতে পারবেন না, কিন্তু অত্যন্ত ব্রাইট ছেলে মেয়েও
থেকেছে এবং সবাই কাজকর্ম করার চেষ্টা করছে। কাল পরশু হয়তো তারা আপনাদের সাথে এসে বসে গল্প করবে। কিন্তু এই এই একটা খুব ইন্টারেস্টিং কথা পুবালি, যেটা তুমি এক্ষুনি বললে, যে হয়তো তারা বড় কাজ করেনি। বড় বড় কাজের ডেফিনেশনটা কি? মেইন স্ট্রিম রিলিজ, একটা যদি ছবির নাম রকন বা কাইপোচে, এই দুটো নাম যদি একটুও দর্শকদের কারোর মাথায় যদি কিচ্ছু না ক্লিক করে, চিনি না জানি না এটা কি ছবি, তাহলে তুমিও আমার সাথে বসে বোধহয় গল্প করতে। না না, সেটা নয়। হ্যাঁ, সেটা বোধ হয়, সেটা কিছুটা হলেও সত্যি বড় কথা। বলতে কিন্তু বড় ছোটর বড়টা কি বিষয় না, সবসময় release। প্রয়োজন? আমার না, কথা না, এটা আমার শব্দচয়ন ভুল হয়েছে। আমরা অনেক বেশি প্রজেক্ট লিখি, সবকটা জিনিস শুটিং হয়ে ছবি হয়ে আসে না। সে ওটিটি বলুন আজকে, কি আমি যখন শুরু করেছি তখন ওটিটি ছিল না, বড় পর্দার ছবি বা যদি টিভি সিরিয়ালের কাজ হয়, যতক্ষণ না ওটা একটা পর্দায় আসছে ততক্ষণ একটা রাইটারের সেই অর্থে পাবলিক অ্যাকনলেজমেন্ট বা ব্রেক পাওয়াটা মুশকিল। তাও আমরা কাজ চালিয়ে যাই। আমি খুব লাকি ছিলাম যে আমার 2 বছরের মধ্যে, পাশ করার 2 বছরের মধ্যে আমার একটা থিয়েট্রিক্যাল রিলিজ একটা ছবি এসেছিল। আমার অনেক ব্যাচমেটেরই হয়তো আরেকটু বেশি সময় লেগেছে, কিন্তু তাতে এমন নয় যে তারা কাজ করছেন না, তারাও কাজ করছে। এই যে বললাম যে প্রথমে আমরা কাজটা করি, কারণ সেটা আমাদের পেশা, কিন্তু সেটা এবার বাইরের জনগণ আমাদের কাজটা নাও চিনতে পারেন যতক্ষণ না সেটা ছবি হয়ে দাঁড়াচ্ছে। এবার আমার তোমাকে যে প্রশ্নটা, যেটা আসল প্রশ্নে আমরা আসল প্রসঙ্গে আসার আগে আমি তোমার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাইছি। এই যে তুমি যে দুটো বড় ছবি করলে, দুটো না রাজা 3টে বড় ছবি, যার মধ্যে দুটো তো সাংঘাতিক পপুলার। একটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, যেটা হচ্ছে রকন, এবং আরেকটা বোধহয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলো হচ্ছে কাইপোচে। রাইট। তো এই যে দুটো অদ্ভুত, এবং আজও আমাদের প্রত্যেকটা যারা ফিল্ম বাফ বা যারা ছবি দেখে, যারা ছবি বোঝে, তাদের কাছে কিন্তু এই দুটো এখনো পর্যন্ত মাইলস্টোন ছবি। রকন তো বটেই, একটা ডিফারেন্ট কাল্ট মুভি ওটা, এবং কাইপোচেও এক ধরনের একটা ঘরানার পপুলার ছবি, এবং সেখান থেকে এস্টাবলিশড হয় এই রাজকুমার রাওর মতন একজন বড় অভিনেতা এবং পরলোকগত সুশান্ত সিং রাজপুত। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দুটো ছবি তুমি কলারে বা তোমার টুপিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই দুটো ছবি খুব ইজি তোমার কোলে এসে পড়েছিল, বা কিভাবে এলো একটু যদি ছোট্ট করে বলে দাও। প্রথম দিকে বম্বেতে এসে রীতিমতো কোল্ড কল করতে হতো, বিভিন্ন ফোন নাম্বার বা ইমেল জোগাড় করে তাদের লোকজনদের লিখে, মূলত আমাদেরকে ভাড়া করবেন কারা, প্রডিউসাররা বা ডিরেক্টরও করতে পারে, কিন্তু বৈষয়িকভাবে একজন প্রডিউসার হায়ার করে। তো বিভিন্ন প্রোডাকশন হাউসে লিখে নিজের পরিচয় দিয়ে যে আমি এফটিআই থেকে পাশ করেছি, লেখালেখির কাজ করতে চাই। এবং এই কিছুদিন আগেই আমি আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লিখছিলাম যে প্রথম দিকে প্রায় অফিসে গিয়ে সিকিউরিটি গার্ড থেকে বলতে শুরু করেছি কে আমি, কি করতে চাই, কার সাথে দেখা করতে চাই। তো এই কিছুটা দিন তো করতে হয়েছে কাজকর্ম। একদম প্রথম কাজটা আমি টেলিভিশনের কাজ পাই, নন ফিকশন, কিন্তু সেটা খুশি মনেই নিয়েছি যে একটা প্রফেশনাল কাজ করার সুযোগ হচ্ছে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটা নন ফিকশন প্রোগ্রামের লেখালেখি করি। আর তারপর কাকতালীয়ভাবেই আমারই এফটিআই এর স্ক্রিপ্ট রাইটিং এর আগের ব্যাচের একটি ছেলে আদিত্য কৃপলানি, সেই পরিচালক অভিষেক কাপুরের সাথে অলরেডি কাজ করছিল। তো রকনের আইডিয়াটা শুনে আদিত্য আমাকে চিনতো। আমার এখানে কলকাতায় প্রচুর মিউজিশিয়ান বন্ধু থেকেছে, রক স্টার্স, মানে যারা বাংলার, তারা কতটা স্টার ছিল জানি না, কিন্তু হ্যাঁ রক মিউজিক করে, যেটাকে পপুলারলি বাংলা ব্যান্ড। তারা সেই বাংলা ব্যান্ড। বিশেষভাবে আমি তো যাদবপুরের মেয়ে, কাজী পরশ পাথর বলে ব্যান্ডটা তো অনিন্দ এরা আমাদের যাদবপুরেরই ছেলেপুলে, কিন্তু আমার বিশেষভাবে ঘনিষ্ঠ বন্ধু ছিল ক্যাকটাসের প্রথম দিককার দলের ছেলেপুলেরা, কনিষ্ক, পিঙ্কি, রাজেশ, অভিজিৎ, যার কথা বললাম যে এফটিআইতে। অভিজিৎ স্টেজে পারফর্ম করতেন না, কিন্তু অভিজিৎ সং রাইটার, কম্পোজার এবং ক্যাকটাসের ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন। শুভায়ন বেস গিটার বাজাতেন। এরা সব আমার কলেজ জীবনের বন্ধু।
তাই জন্যই রকনের আইডিয়াটা শুনে এবং আমি যেহেতু মিউজিক শুনতেও পছন্দ করতাম, তার জন্য rock music রিলেটেবিলিটিটা হ্যাঁ, তাই জন্য এই ছেলেটি আমাকে রেফার করে যে এই একটি পরিচালক ছেলে, তখন অভিষেক কাপুরও নতুন নতুন পরিচালনা করছেন, যে তুমি মিট করবে কিনা। তো আমি মিট করে খুবই খুশি। রকনের বিষয়ে যেটা হয়েছিল যে লাক একটা পার্ট প্লে করে, যে একটা যে বিষয়বস্তু একটা মিউজিক ব্যান্ড নিয়ে গল্প, এটাতে আমি সম্পূর্ণ কনফিডেন্ট ছিলাম যেটা আমি লিখতে পারবো, যে আমি এই দুনিয়াটা চিনি। সেটা হিন্দিতে মিউজিক, বাংলাতে মিউজিক, না, না, সেটা সেটা কিছু matter করে এসে না। যায় না। ইংরেজিও হতে পারে। আমি জানি রক ব্যান্ড, কলেজ তাদের জীবনে জীবনযাপন। মিউজিক ব্যান্ড, তাদের টানাপোড়েন, তাদের আর্টিস্টিক কি স্বপ্ন, তাদের স্ট্রাগল, এই জিনিসটা আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানি। আমি ক্যাকটাসের সাথে ইনফ্যাক্ট কাজ করেছি, আমরা একটা বড় শো আয়োজন করেছিলাম নজরুল মঞ্চে, অন ওয়ার্ল্ড এইডস ডে। কাজে আমার যথেষ্ট অভিজ্ঞতা ছিল এবং অতপ্রতভাবে আমি জানতাম একটা মিউজিক ব্যান্ড, তাদের জার্নি। তো এই আইডিয়াটা শুনেই তাই জন্য আমি বললাম যে হ্যাঁ আমি লিখবো। তখনও আমাদের প্রডিউসার কি তারকা কেউই অ্যাটাচ ছিলেন না। এটাই বলছি যে যখন আমরা কাজ শুরু করি অনেক সময়ই সেটা এইরকমই একটা কফি, গল্পের। হ্যাঁ, কফির আড্ডা, চায়ের আড্ডায় যে ভাবছি এরকম একটা করবো, তুমি করতে পারবে, আচ্ছা ঠিক আছে তাহলে চালু করি। করে আমাদের কাজটা একটা রূপ নিলে, একটা স্ক্রিপ্টের ফর্ম নিলে, তখন তবে ব্যাপারটা। আমরা সেটা বলটা তখন প্রডিউসারের রোল কাছে করে। নিয়ে যাওয়া, কোনো ফিল্ম স্টারের কাছে নিয়ে যাওয়া, তারপরে হয় এইটা। তো এইভাবেই হয়েছে। এবং যেটা আমি বলবো যে স্ট্রাগলটা, যখন আমরা গল্প লিখি আমরা এই সুন্দর একটা মিথ্যে কথা হ্যাপি এভার আফটারে শেষ করি, কিন্তু এরকম নয় যে একটা ছবি এসে যাওয়ার পরেই ব্যাস জীবনটা ঘুরে যায়। হ্যাঁ পুরো ঘুরে গেল একেবারে। আমি বড় বাড়ি গাড়ি করে কিন্তু এই যে একেবারে এটা দুটো এত পপুলার ছবি, দুটো পপুলার মানে যথেষ্ট পপুলার ছবি, রকনের কথা বলছি, প্লাস তোমায় আমি কাইপোচের কথা বলছি, হুম। এই দুটোর পরে তোমার জীবনটা কতটা পরিবর্তন? যেটা ডেফিনেটলি পজিটিভ পরিবর্তন হলো, এবং যেটা বললাম সেটা অফকোর্স শুধু একা আমার জন্য নয়। রকন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বেস্ট হিন্দি ফিল্ম, কিন্তু অবভিয়াসলি একটা স্ক্রিপ্ট তো একটা বেস্ট ফিল্মের Of পেছনে course, I think that is the একটা তো basic. পার্ট প্লে করে। দ্যাট ইজ দ্য বেসিক। বা ছবিটার নাম, এই যে রকন নামটা বললে যে আজও লোকজন মনে করতে পারেন, এইটা ডেফিনেটলি সাহায্য করেছে পরবর্তী কাজ পেতে। আর কাইপোচেতে উই গট দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট স্ক্রিপ্ট স্ক্রিন প্লে। তা এইটাতে মনে হয়েছিল যে আমি যে কাজটা পারি, আমি যে কাজটা জানি, সেইটা অন্তত এস্টাবলিশ হলো। কিন্তু তারপর কার সাথে কাজ করব, কি করব, বা টু বি অনেস্ট অর্থনৈতিকভাবে একটু ইমপ্রুভমেন্ট হলো। একদম প্রথমটা যেমন মানে হাস্যকর সব পারিশ্রমিকে কাজ করেছি, সেটার থেকে আর একটু ইমপ্রুভ করলো। কিন্তু এমন নয় যে লটারির টিকিটের মতো একটা কিছু, লটারি জিতে গেছি এরকম একটা হাবভাব হলো না। আর ওই আমরা যে ধরনের কাজ করি, আমাদের বাইরের লোকজন পুবালি চৌধুরী বললেই এটা প্রচন্ড চিনতে পারবেন এরকম না, কিন্তু ইন্ডাস্ট্রির লোকজন। আমি যেটা জিজ্ঞেস করছি পুবালি, এই যে ধরো স্ক্রিন প্লে এমন একটা জিনিস, খুব যে মানুষ স্ক্রিন প্লে লেখে তা কিন্তু নয়। মানে তোমার কিন্তু ফিল্ডে একটা মারাত্মক কম্পিটিশন, আমি জানি না, নিশ্চয়ই আছে, প্রচুর আছে। কিন্তু আমি বলছি যে যদি তুমি একজন এস্টাবলিশড স্ক্রিন প্লে রাইটার হও বা স্ক্রিপ্ট রাইটার হও বম্বেতে, ধরো তোমার দুটো এত বড় বড় ছবি, সে এত বড় বড় ইন দ্য সেন্স লার্জ স্কেল, অভিনেত্রীরাও খুব বড়, এবং তোমার ছবিটাও খুব বড় ব্যবসা করেছে, বাণিজ্যিক সাফল্য, তো সেইটার পরে তুমি একটা জায়গাকে ইজিলি ক্লেম করতে পারো যে না, ইয়েস দিস ইজ মি, পুবালি হ্যাজ অ্যারাইভড। সেরকম ভাবতে ভালো লাগে। কিন্তু এটা হয় না কেন? এটা কি পিআর এর একটা বড় রিলেশনশিপ একটু থাকে? পিআর এর জায়গা আছে, এবং প্লিজ রাইটার বলো না যে আমি না একদম পিআর পারি না, যেটা একটা কমন একটা, আমি অনেককে শুনি যে আমার দ্বারা পিআর হয় না, কিন্তু পিআর কি সত্যি নিজের হয় না? নিজের কি বলে মানে নিজের ঢাক পেটানোর আমার মনে হয় অনেক বাঙালি রিলেট করবেন যে এটাতে আমরা একটু সংকোচ করি। আমার বন্ধু অভিজিতের ছবি আমি মানে রাড়া করে প্রশংসা করে, বা যে কোনো বন্ধুই, শুধু একটা নাম জানি না, আমার বান্ধবী জ্যোতি কাপুর গুড নিউজ বলে একটি অত্যন্ত পপুলার হিন্দি ছবি লিখেছেন। অন্যের প্রশংসা করা অনেক বেশি
গ্রেসফুল এবং Okay. গ্রেসফুল আমি বলবো কোথাও একটা যেই জেনারেশনের মানুষও আমি, কিন্তু যে সময়টা, সেই সময়টা তো নিজের ধারা একটু নিজে পেটাতেই হবে। সেটা এখন হয়েছে, কিন্তু আগে তুমিও তো এতটা সেই এখনই হ্যাঁ, এখন হয়েছে, কিন্তু না আমি বলবো সোশ্যাল মিডিয়াও 2008 রকনের রিলিজ, সোশ্যাল মিডিয়া তখন যা ছিল আর আজকে আজ যা অনেক তফাৎ। সেটা এক নয়। আমরা প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় ছিলাম সত্যি এরকম বাইরে থাকি, কলকাতার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগটা থাকবে, এই যে এখন যেটা একটা পুরোটাই নেটওয়ার্কিং, পুরোটাই নিজের ব্র্যান্ডিং ঘিরে এই এইরকম তখন ব্যাপারটা আমাদের ব্যাপারটা ছিল না, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটা হয়েছে অনেক দিন ধরে। অনেক দিন ধরেই হয়েছে। আর আমি বলছি না যে আমার, অফকোর্স আমি একটা ক্যারিয়ার সেট আপ করেছি দুটো ছবি হওয়াতে, এবং আমি কাজ রেগুলারলি করতে থেকেছি তারপর থেকে। আরেকটা যেটা বলবো যে সিনেমায় ভারতবর্ষে আমি যতটুকু জানি হিন্দি, খানিকটা হয়তো বাংলার জন্য সত্যি রাইটারকে যথেষ্ট মূল্যায়ন দেওয়া হয়। হয় এইখানটাতে আমি একটু আসি। আর আমাদের কথা বলতে বলতে দেখো দিন গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, মানে তাও আমাদের কথা শেষ হচ্ছে না। আর হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ তোমার এত বড় কাজ এবং তুমি এত কাজ করেছো, তো খুব তাড়াতাড়ি তো কথা শেষ হওয়ার কথা নয়। খুবই এবার যেটা তোমায় বলছে সেটা হচ্ছে যে এইবারে তুমি হঠাৎ করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ চলে এলে। নিজের ছবি নিজে বানাবো, আমার কাউকে দরকার নেই, আমি নিজে স্ক্রিপ্ট লিখতে পারি। এবং আমার মনে হয় যে কোনো ছবির জন্য স্ক্রিপ্ট হচ্ছে দ্য বেসিক। স্ক্রিপ্ট যদি আজকে ভালো থাকে, এবং আমি অনেক বড় বড় তাবর নায়ক নায়িকাকে বলতে শুনেছি যে আমার স্ক্রিপ্ট যদি ভালো থাকে আমি সেই ছবি দাঁড় করিয়ে দেবো। কিন্তু তার মানে স্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মাদার অফ এনিথিং। তো এই ক্ষেত্রে তুমি দাঁড়িয়ে তুমি জানো যে আমি স্ক্রিপ্ট রাইটার, আই ডোন্ট নিড এনিথিং। আমার দুটো অভিনেত্রী লাগবে, কি 5টা অভিনেত্রী লাগবে, আই ক্যান রান দ্য শো। এরকম তো ওরকম অজস্র ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স আছে, তারাও বোধহয় একই কথা ভাবছে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি একটা ছবি বানাবে, সেই ছবি হচ্ছে চিঠি। যে চিঠি আমরা দেখতে পাবো হয়তো আর কদিনের মধ্যে রিলিজও করবে, সেটা নিয়েই আমরা আজকে একটু কথার দিকে এগোই। এই চিঠির জন্ম কিভাবে হলো আর কেন হলো, আর তুমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ এলেই বা কেন? হ্যাঁ, এখানে 2-3টে জিনিস কাজ করেছে। এক নম্বর যেটা বললাম যে স্ক্রিপ্ট রাইটিং একটা পেশা হিসেবে এটা সবচেয়ে বেশি কাজ হয় বম্বেতে, যেটা একটা বড় ইন্ডাস্ট্রি লেভেলের প্রোডাকশন হয়। দেখবে যে কোনো সেই অর্থে আঞ্চলিক সিনেমা, এবং আঞ্চলিক সিনেমায় খুব ভালো কাজ হচ্ছে, সেটা মারাঠি ছবি হোক, বাংলায় ছবি হোক, মালায়ালাম ছবি কাজ হচ্ছে। সেখানে ডেফিনেটলি কিছু নিশ্চয়ই রাইটার আছেন, কিন্তু জায়গাটা অত বড় নয় যে শুধু স্ক্রিপ্ট লিখেই একটা পেশা, একটা ক্যারিয়ার চলছে, এটা অতটা ওয়েল এস্টাবলিশ নয় বোধহয়। মোস্টলি ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বা তার এক বন্ধুকে নিয়ে লিখে নিচ্ছেন, এইরকম ভাবে হয়। এই যে একটা ফর্মাল ডেজিগনেশন স্ক্রিপ্ট রাইটার, এটার জন্য একটা ধরনের বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন দরকার। যেই জন্য দেখবে হলিউডের ছবির ইতিহাসেও একটা বড় স্টুডিওরা রাইটার নিয়ে কাজ করছেন, বড় বড় রাইটার থেকেছেন, এইটা একটা জায়গা। তো আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে ওই রকম বড় ব্যানার বা মেইন স্ট্রিম, যেটাকে আমরা বলি মেইন স্ট্রিম ছবির কাজে। যদিও আমি একটা জিনিস তোমাকে কারেক্ট করবো যে আমার দুটো ছবিই যখন প্রথম আসে তখন কিন্তু তারকারা এত বড় তারকা ছিলেন না, এটা মনে রাখতে হবে। ফারহান আখতার বোধহয় ছিলেন না, ওনার প্রথম অভিনীত ছবি, প্রথম অভিনীত ছবি। হ্যাঁ, দিল চাহতা হ্যায়, ফারহান আখতারের ডেফিনেটলি নাম ছিল পরিচালক হিসেবে, কিন্তু রহমান যখন রিলিজ করে ওটাই যে ফারহান আখতার আছে এটা কিন্তু লোকে জানতাম। হ্যাঁ হ্যাঁ, তা জানতে। কিন্তু ফারহান আখতারের কিন্তু যখন প্রথম কাইপোচে ছবি রিলিজ করে তখন রাজকুমার রাও বা সুশান্ত সিং কিন্তু অত কিছু, রাজকুমার অলরেডি কাজ করছেন, কিন্তু অত বড় নাম হয়নি যেটা আজকে নাম। আজকে রাজকুমার রাওকে কাস্ট করাটা যে ধরনের ব্যবসায়িক চয়েস বা ক্রিয়েটিভ চয়েস, তখন কিন্তু প্র্যাকটিক্যালি নিউ কামারদের সাথে কাজ করেছি। অমিত সাদ, তিনজনেই। অমিত সাদকে ছবিটাতে কিন্তু দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় চরিত্র ওমি। তো সেটাকে সেই কথাটা, তো আমি তো যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, এবং সেটা আমি একেবারেই কোনো রিগ্রেট করি না। আমি খুবই খুশি যে আমি বাঙালি কলকাতা থেকে গিয়ে নিজে পড়াশুনো করে একটা কাজ করে নিজের মতো করে একটা জায়গা খানিকটা করে উঠতে পেরেছি। কিন্তু নিজের গল্প বলার যে শখ, ফাইনালি লেখালেখি করতে চাই শুধু
অ্যাডাপ্টেশন করব, বা তোমার একটা আইডিয়া আছে, ওনার একটা আইডিয়া আছে, সেটাকে আমি একটু স্ক্রিপ্টটা টেকনিক্যালি জানি লিখতে কিভাবে হয়, সেটা আমি পারি, সেটা আমার স্কিল সেট। কিন্তু আমার আসল ইচ্ছে, আমার আসল অভিপ্সাটা তো হচ্ছে নিজের গল্প বলার। একদম একদম। এই জায়গাটা থেকেই আমি আজ দাঁড়িয়ে একটা শর্ট ফিল্ম বানিয়েছি, চিঠি, যেটা আমার নিজের গল্পটা আমি যেরকম ভাবে মনে করছি সেটা করব। একটা ছবির ছায়াছবির জায়গাতেও একটা ডেফিনেট হায়ারার্কি আছে, একটা পেশাগত কাজ। খানিকটা আমি বাধ্য আমার ডিরেক্টর, আমার প্রডিউসার কি এমন আমার অভিনেতাদের ফিডব্যাক নিয়ে কাজ করে, এবং ফিডব্যাক ইজ গুড। একা একা একটা ক্রিয়েটিভ কাজের কথা ভাবছো, তুমিও তো তোমার 5টা বন্ধুকে শোনাবে বা পরিবারের কাউকে শোনাবে, ঠিক লাগছে ঠিক লাগছে না, পাল্টাবো, একদম, একদম। এটা পার্ট অফ দ্য প্রসেস। কিন্তু কোথাও কোথাও একটা যেটা আমার যেটা দৃঢ় বিশ্বাস, যেটা এভাবে বলা উচিত, সেই সেটা আমার নেই অ্যাজ আ রাইটার। ফাইনালি সেটা নেই, এটা নিয়ে আমার আফসোস করার কিছু নেই। That is the way it is. Either I convince my closest collaborator, the director or the producer. আর যদি না পারি, তারা যদি অন্যরকম মনে করেন, আমি খানিকটা বাধ্য ওনাদের মতো করে লিখে দেখানো। একদম, তো একদম। এই স্বাধীনতাটা আজ 18 বছর কাজ করছি আমি ওটা বোম্বেতে। একটা চরম পরাধীনতা না? চরম পরাধীনতা আমি এরকম বলবো না, বিকজ অফ প্রফেশন আমি না বলছি। না, আমি বলবো যে কোনো Creative আর্টিস্টিক flow। কাজের মধ্যে একটা কিন্তু ক্রিয়েটিভ ফ্লো কনস্ট্রেনের মধ্যে কাজ করারও প্রচন্ড একটা জায়গা আছে, যে এতটাই আমি পারবো, বা এই ধরো সেটা যদি বাজেট হয় আজ, যে আমি এতটা টাকা এই ছবিটা বানাতে পারবো, বা আমি শুধু এই লোকেশনটাতেই আমার পারমিশন আছে শুটিং করার, বা একজন বড় তারকাকে আজকে ছবিতে হ্যাঁ বলতে গেলে এক ধরনের চরিত্র লিখতে হয়, রাইট? এই যে বাইরে থেকে যে ডিকটেটগুলো, এটা নিয়েই ক্রিয়েটিভ কাজ করাটাও আমি মনে করি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত বাধ্য করে তোমাকে কাজটা শিখতে। আমি দেখেছি জানো, বুড়ো মানুষদের না পারলে পরেই সবাই ঠকাতে চায়। ম্যাডাম, এই ইমেলের যুগেও হাতে লেখা চিঠি? শুধু বিলাসিতা, এটা নিজে ভাবলাম তাই লিখলাম, ব্যাস মাস্টারপিস লিখে দিয়েছি, এবারে এইরকম না। চিঠি তো তোমার নিজে। তো চিঠি, এইটা বলবো যে মেইনস্ট্রিম কাজ করার আমার কোনো রিগ্রেট না থাকলেও ডেফিনেটলি চেয়েছি নিজের গল্প একটা নিজের মতো করে বলবো, আর তাও আবার বাংলা, তাও আবার বাংলায়, সেটাও একটা অত্যন্ত নতুন, কিন্তু সাবটাইটেল থাকবে। হ্যাঁ, কিন্তু একটা নতুন বিষয় যে আমি বাংলায় ইনফ্যাক্ট কোনো লেখালেখির কাজ কখনো করিনি, এইটা প্রথম। এটা আমার প্রথম ছোট ছবিও লেখা, কারণ আমি প্রথমেই ফিচার ফিল্ম লিখেছি প্রফেশনালি। তো নিজে ছবি করব, তাই জন্য একটা শর্ট ফিল্মই বানাতে পারবো, আর পুরো লম্বা ছবি তো নিজের পয়সা দিয়ে পারবো না বানাতে। এবং গল্পের আইডিয়াটাও একটি ছোট গল্পের মতো, একটা ছোট গল্পের যে রস, যে ছোটর মধ্যে একটা 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 ভাবনা তুলে ধরা, সেই ধরনেরই আইডিয়া ছিল। আইডিয়াটি আমার এক ঘনিষ্ঠ বন্ধু এবং আমার সাথে কাজ করেছেন আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর ববি, মূল আইডিয়াটা তার কাছ থেকে আসে। তারপর আমি যখন ঠিক করি যে আমি ছবি বানাবো, আমি সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখি। এবং ইন্টারেস্টিংলি এটা বলতে চাই যে চিঠি আমার এক ধরনের অত্যন্ত ব্যক্তিগত একটা প্রজেক্ট। আমি বাংলায় কাজ করেছি, কলকাতায় শ্যুট করেছি, আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে আমি শ্যুট করেছি। আমার মা মুখ্য অভিনয় করেছেন, কাজে একদিক দিয়ে বলতে পারেন একটু ইন্ডালজেন্টও বটে। কিন্তু আশা করি ছবিটা ফাইনালি দেখলে আপনারা এটা মনে করবেন না যে আচ্ছা এটা পূবালী চৌধুরী আর তার মা আর দিদি মিলে একটা কিছু ইন্ডালজেন্স করেছে, একটা গল্প বলারও ডেফিনেট চেষ্টা করেছি। তো এই দিকটা অত্যন্ত ব্যক্তিগত। আমাদের বাড়ি ডোভার রোড, সেটাও আমার কাছে, ওটাই আমার কলকাতার বাড়ি থাকবে। আজ সেই বাড়িতে আমি আর থাকি না, আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার জন্য কলকাতার বাড়ি ডোভার রোডই থাকবে। তো বলতে পারো যে এই ছবিটা বানিয়ে আমি একটা লম্বা গুড বাই বলেছি আমার ছোটবেলার বাড়িকে এবং আমার যাবতীয় স্মৃতিকে। মা আমার নাটকে অভিনয় করেছেন, কাজে এরকম নয় মানে একেবারে আকাশ থেকে পড়ার মতো কিছু নয় যে ওনাকে কেন নিয়েছি। মা অনেকদিন গ্রুপ থিয়েটারে নাটক করেছেন, ভিডিও নাটকের সাথে যুক্ত থেকেছেন, অভিনয় করেন। তো এবং একজন বয়স্ক মহিলাই প্রধান চরিত্র, তাই জন্য এরকম ভাবে ভেবেছিলাম কলকাতায় নিজের বাড়িতে শুট করব, মাকে দিয়ে অভিনয় করাবো। এবং আরেকটি চরিত্র তুহিন মুখার্জি, তিনিও খানিক নাটকের জগৎ থেকেই, তাকে কাস্ট করেছি।
এইভাবে কাজটা করেছি। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, ছবিটাকে তুমি বানিয়ে তো ফেললে, স্ক্রিপ্ট লিখে ফেললে, তোমার পুরনো স্মৃতিকে তুমি হাতড়ালে, একটা গুড বাই বললে, সবকিছু হলো, কিন্তু ছবিটা দেখবে কে? কি ভেবেছো এই তো, সেটা? আপনারা যদি কিভাবে? ছবি না দেখেন। এইখানে আমার একটা প্রশ্ন আছে, সরি ইন্টারাপ্ট করলাম। ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকিং, একটা মানুষ ছোট একটা ছবি বানিয়েছে, দর্শককে কারা, কেন, তারা কেন দেখবে তোমার ছবি? এত যেখানে এত তাবড় তাবড় অ্যাডভার্টাইজমেন্টস, তাবড় তাবড় বড় বড় স্টারসদের ছবি, তাদের ছবি, অজস্র ইউটিউব খুললেই কত 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 ছবি, সেখানে চিঠি কোথায় স্ট্যান্ড আউট করবে বলে তোমার মনে হয়? আর কেনই বা করবে? প্রথমত আমাকে বলতেই হবে যে আমি এটা সত্যি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইভেন যদি আমি কমার্শিয়াল কাজও করি, যে ক্রিয়েটিভ কাজ একটা পার্সোনাল বিশ্বাসের থেকে হয়। সেই বিশ্বাসটা ছাড়া, সেই কনভিকশনটা ছাড়া আমি মনে করি না ভালো ক্রিয়েটিভ কাজ হতে পারে। সে আমি বম্বেতে বড় ব্যানারের কমার্শিয়াল ছবি লিখি, কি আজ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়েছি নিজে সেলফ ফান্ড করে, সেটা কাজেই ক্রিয়েটিভ কাজ করা মানে একটা স্বপ্ন দেখা, এবং ছবি বানানো হচ্ছে একটা স্বপ্নকে সত্যি করে তোলা। রীতিমতো মাথায় মাথায় একটা গল্প ভাবা, তারপর সেটা কোথায় হতে পারে, কোন চরিত্র অভিনয় করতে পারেন, সেই যে বাড়িটা স্বপ্নে ভেবেছি সেটা কিভাবে অ্যাকচুয়ালি রূপান্তরিত হচ্ছে। তো এই পার্সোনাল কনভিকশনের জায়গায় আমি বেশ কনফিডেন্ট যে আমি যা বিশ্বাস করেছি আমি সেইটা পুরো সম্পূর্ণভাবে নিজের মন দিয়ে যত সম্ভব ক্রিয়েটিভলি পিওরলি কাজটা করেছি আমি। এবং আমার পুরো ক্রু খুবই আপনভাবে, প্রত্যেকে যে শুটিং করেছেন, রামানন্দ সরকার লোকেশন সাউন্ড করেছেন, প্রদীপ্ত সাহা, ইয়াং ছেলেপুলে কলকাতার এখানে, তারাও আমার সাথে আলাদাভাবে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না, কিন্তু আমার কাজের ধরন, আমার 80 বছরের মাকে নিয়ে শুটিং করছি, তারা একেবারে সেই কোঅপারেশনটা, সহযোগিতাটা দেখিয়েছেন যে এই কাজটা করব। কাজে কাজটা কেন করব, এবং আমি যখন কাজ করেছি তখন আমি ভেবেছি আমি আমার ছবিটা বানাবো। লেখা চিঠিতেই অভ্যেস। আর আপনি সারা দিন এই গোটা বাড়িটায় একলা? তোমাদের সবার এত তাড়া কেন বলো তো? বাহ, তারপর কে দেখবেন ভবিষ্যতে, আর এটা বড় ছবির ক্ষেত্রেও, সেটা 300 কোটি টাকা ব্যবসা করবে নাকি মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে, এটা কেউ বলে দিতে পারে না। সবচেয়ে বড় তারকা থাকলেও ছবি বানানো একটা জুয়া খেলার মতো ব্যাপার। কিন্তু রূপালী, তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার একটা কাজের এক্সপিরিয়েন্স আছে, তোমার অনেক জানাশুনো তাবড় তাবড় লোকজন আছে, কিন্তু এরকম তো অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চায়, তারা কি করবে? তাদের তো কোনো রাস্তাই নেই। না, আজকে আমি সেটা মনে করি না, কারণ এক নম্বর যেটা সঠিক, যে ডিজিটাল মিডিয়াম এসে যাওয়াতে, এবং ছেলেপুলেরাও বড়ই হচ্ছে স্মার্টফোন, আইফোন ইত্যাদি নিয়ে, এডিটিং, এই পুরো প্রসেসটা, ফিল্ম মেকিং প্রসেসটা ডিজিটাল হয়ে যাওয়ায় অনেকটা বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে, এবং অনেক ইয়াং ছেলেপুলে, আমি বললাম আমার ছাত্র, অনেকেই জোগাড় যন্ত্র করে একটা ছোট ছবি বানিয়ে নিতে পারেন। তোমার কি মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর একটা জায়গা আছে বাণিজ্যিক ভাবে? বাণিজ্যের জন্য ইন্ডিপেন্ডেন্ট ছবি ঠিক সঠিক জায়গা নয়, টু বি অনেস্ট। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির কোনো তুলনা হতে পারে না বাণিজ্যিক মাত্রা দিয়ে দেখলে, কিন্তু তার বাণিজ্য তো লাগেই। বাণিজ্য লাগে, কিন্তু তারও আছে ফেস্টিভ্যাল। ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে অনেক বেশি ফেস্টিভ্যালে সার্কুলেট করবে, তার থেকে একটা নাম হবে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ 1000 টাকাও যদি তোমার খরচা হয়, তুমি তো চাইবে অন্তত 1000 টাকাটা বাড়িতে ফিরুক। ঠিকই, সবসময় যে আমি বলছি না মানি মেকিং, 1000 টাকাটা শুনতে কিন্তু কম, একটা ছবি বানাতে, এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, ছবি বানাতে থেকে অনেক বেশি খরচা হয়, জি। কিন্তু সেই টাকাটা কিছুই যদি আমার ফেরত না আসে, আমি কতদিন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের একটার পর একটা ছবি বানাবো? আমি তো শুধু আমার স্বপ্নের পেছনে চেস করতে পারি না। আমার মনে হয় প্রথম ছবিটা, এক্ষেত্রে আমার জন্য, আমি প্রথম ছবিতে আমি বাণিজ্যিক রিটার্নের কথা ভেবে ছবি বানাইনি, কিন্তু দ্বিতীয়বার যে বানাবো আমি, তখন ডেফিনেটলি আমার বাইরের প্রডিউসার চাই।
তো এই ছবিটার ক্ষেত্রে তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে, কিভাবে তুমি ভাবছো এখন- এই ছবিটাকে জনসমক্ষে তুলে ধরবে? জি, এইটাও আবার সেই ডিজিটাল মাধ্যমেরই ম্যাজিক বলবো, যে আর কিছু না হোক তো আমি ইউটিউবে শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং তাছাড়াও শর্ট ফিল্মের কিছু ডেডিকেটেড চ্যানেল এখন হয়েছে অনলাইন, ওকে, সেই রকম হামারা মুভিজ, পকেট ফিল্মস, পকেট ফিল্মসের সাথে কিছু কথাবার্তা হচ্ছে, আশা করছি ওদের সাথে ডিস্ট্রিবিউশনের একটা জায়গা হতে পারে। খুবই খুবই বড় এবং খুবই নাম করা। রাইট। তো এবং সেখানে শুধু আমি রকমান লিখেছি, কাইপোচে লিখেছি তাই জন্য পকেট ফিল্মস আমার ছবিটা কনসিডার করছেন না। নিশ্চয়ই। পকেট ফিল্মস প্রচুর নতুন নিউ কামারদের বাহ, এটা কিন্তু কাজ আমার মনে হয় রাখেন। যারা আজকে এই ভিডিওটা দেখছে তাদের কাছেও এটা একটা খুব ভালো মেসেজ তুমি দিলে হ্যাঁ, রূপালী, হ্যাঁ। যে তোমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটিটা থাকে, সেই গুণটা থাকে, তাহলে কিন্তু তুমি বড় জায়গা পেতেই পারো, বড় প্ল্যাটফর্ম পেতেই পারো, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এবং প্রথম কাজটা সবারই প্যাশন প্রজেক্টই হয়ে ওঠে। তারপরে তো বাণিজ্যের কথা। হ্যাঁ। পূবালী, এবার যেটা তোমার কাছে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে চিঠি, যে ছবিটা তুমি কথা বলছি আমরা এতক্ষণ ধরে, চিঠির বিষয়বস্তুটা কি তুমি একটু বলতে পারবে, নাকি ওটা এখন সারপ্রাইজই থাক? না, মূল বিষয়টা একটু বলবো, কিন্তু ছোট গল্পের মতোই গল্পের একটা টুইস্ট আছে, সেটা আমি চাইবো যে দর্শকরা ছবি দেখুন। মানে শেষ হয়েও হলো না শেষ। হ্যাঁ, এবং বা একটা যে আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ, আশা করি সেটা দর্শকরাও দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। সেইটা বলে দিচ্ছি না, কাজে পুরো গল্পটা বলছি না। মূলত গল্পের প্রেক্ষাপটটি হচ্ছে সেই অর্থে খুবই রিলেটেবল, কলকাতা শহরের মতো একটা জায়গায় বা অন্য শহরেও একজন বয়স্ক মহিলা একা থাকেন, এবং আমরা জানতে পারি যে তার ছেলে হয়তো বিদেশে যেটা থাকে। কলকাতার সিন। হ্যাঁ, অনেকেই এরকম আছি আমরা যারা বাইরে কাজ করি, দেশেও অন্য শহরে হোক কি বিদেশে হোক, কাজ করছেন। ভদ্রমহিলা একা থাকেন একটা বাড়িতে। একদিন একটি সেলসম্যান আসে, যেটা অত্যন্ত কমন একটা জিনিস ওই দিনের মধ্যে ফাঁকা বাড়িতে। সেলসম্যান এসে বলেন যে তিনি একটা অরফেনেজ থেকে আসছে, কিছু হ্যান্ডিক্রাফট জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করার চেষ্টা। কিন্তু আমরা প্রথম গল্পের মোড়টা অন্তত শেয়ার করতে পারি। আমাদের একটা মনে হয় যে ছেলেটা কি এই মহিলাকে একটু টুপি পরাতে চাইছেন, বা একটু সুবিধে কিছুটা নিতে চাইছে। হ্যাঁ, কিছুভাবে একে হয়তো ঠকিয়ে দেবে বা একটু টাকা চুরি করে নেবে, এইরকম একটা জায়গা থেকে যেটা বলবো যে একটা টেনশন একটু সৃষ্টি হয়। কিন্তু তারপর এটাও দেখতে পাই যে মহিলা তো একা থাকেন, মহিলা ছেলেটিকে যেতে দিচ্ছেন না, নানান রকম গল্প গুজব বাহানায় ছেলেটাকে বলছেন আরেকটু সময় কাটিয়ে যাও, এই গল্প করছেন ওই গল্প করছেন। এইবার ছেলেটাও ছটফট করছে, কারণ তাকেও বেরোতে হবে, অন্যান্য কাজ করতে হবে। এই টানাপোড়েনের মধ্যে থেকে কিছু জিনিস তার পরবর্তীতে আরো রিভিল হয়, প্রকাশিত হয়। সেইটা আমি চাইবো যে দর্শকরা এবং তুমিও ছবিটা দেখে সেটা এনজয় করো। ট্রেলারটা তো আমি দেখেছি, ট্রেলারটাকে তুমি ছেড়েছো এখন ভাই? হ্যাঁ, ও তাহলে ট্রেলারটা আপনারা অন্তত চিঠি দেখতেই পারেন, ইউটিউবে পেয়ে যাবেন। জি, আমার কাছে তো রয়েছে সেই লিঙ্কটা, আমিও এখানে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। কিন্তু এবারে আমি আসি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং থেকে যে কথাটা আসছিল, এইবারে তুমি ছবিটাকে তো বানিয়ে ফেলবে। ছবিটার তুমি বললে আমি পকেট ফিল্মের সাথে কথা বলেছি বা আরো অন্যান্যদের সাথে কথা বলেছি, তো সেইখানে কি অনেকটা টাকা কড়ির ব্যাপার থাকে? মানে এটাকে একটা সাধারণ বাড়ির ছেলে, যে তো হয়তো তুমি কিছুটা হলেও যে প্রিভিলেজটা পেয়েছো সেটা হয়তো তার একেবারেই নেই, হয়তো তার টাকার অর্থই অতটা নেই, কিন্তু তার একটা ক্রিয়েটিভ মাইন্ড আছে, সে একটা ছবি বানাতে চায়, হয়তো বানিয়েও ফেললো, আজকাল স্মার্টফোন সবারই আছে, তার একটা ছবি বানালো। কিন্তু আমি একটা ছবি বানালাম, কিন্তু সেই ছবিটা যদি আর 5টা লোক না দেখলো, শুধু আমার বাবা মা আমার দুটো বন্ধু, একটা বৃহত্তর অডিয়েন্স যতক্ষণ না দেখবে তোমার চিঠি যখন রিলিজ করবে তোমার মনে হবে বৃহত্তর অডিয়েন্স দেখুক, সেটার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা, আমার এক একটা চ্যানেলের এক একটা ভিউ, সে একটা যখন দুটো ভিউ হয় তখন মনে হয় মাই গড দ্যাট পারসন ইজ সো ইম্পর্টেন্ট। আর সত্যি কথা বলতে কি আমার চ্যানেলটাও তো একটু নিশ, তার ফলে কি সে মুঠো মুঠো লোক এসে দেখছে, ওরকম তো ব্যাপারটা হয় না। তো আমি খুব খুব কিন্তু সেটাতে আমি খুশি। আমার মনে হয় সেই জায়গাটাতে তুমি কি বলবে সেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যারা ততটা প্রিভিলেজ না, তাদের কি তাদের কাজটা করে নেক্সট স্টেপটা কি? এই ছবি তো তৈরি করলো, বন্ধু বান্ধবকে দিয়ে শ্যুট করালো, তোমার মতো মা বা বাবাকে দিয়ে শ্যুট করালো, তারপরে কি করবে ছবিটা নিয়ে, কি করা উচিত?
যেটা আমি বলছি যে ঠিক যেমন তুমি তোমার চ্যানেলের কথা বলছো, সেটা তো ইউটিউব চ্যানেল, কিন্তু আমি বলছি যে কিন্তু একটা নতুন প্রচেষ্টা তো। হ্যাঁ, তুমিও হ্যাঁ। যখন শুরু করেছিলে তুমি তো ঠিক জানতে না তোমার একদম জানতাম না। 5,000 ফলোয়ার হবেন কিনা, কতজন কতটা ভিউজ হবে কিনা। তো ক্রিয়েটিভ কাজের এই একটা প্যাশনের একটা জায়গা আছে যে এটা করতে সেটা চাই, একদম এবং সেইভাবেই চালুটা করতে সেটা হয়। একদম ঠিক। সেইটা দিয়ে চালু প্রথমেই যদি ভাবি যে আমার তো 10 কিন্তু লাখ সেখানে সাবস্ক্রাইবার নেই, 10 লাখ বা আমার সাবস্ক্রাইবার তো- নয়, আমি যেটা বলছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, নট সো প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, তাকে তার ভাতের জোগানও রাখতে হতে পারে, সেই জায়গাটা থেকে আমি তোমাকে বলার চেষ্টা করি। শোনো, ইন্ডিপেন্ডেন্ট হোক কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর জায়গাটা না আমার খুব খুব পছন্দের। এই যে তুমি একজন স্বনামধন্য মানুষ, সে এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ চলে এলে, তার মানে তো একটা কোথাও একটা বিরাট বড় স্পেস আছে, জায়গাটা আছে, তাই জন্যই তুমি এসেছো, বা তোমার পছন্দের জায়গা, তাই জন্য। এই জায়গাটাই আমি জানতে চাই, যারা তোমার মতো বা অনেকের থেকে এতটা প্রিভিলেজ না, তারা তাদের স্বপ্নটা কি করে পূরণ করবে। দেখো, ছবির জগৎ বা যে কোনো ক্রিয়েটিভ পেশা কাজ করা মানে খানিকটা স্রোতের বিরুদ্ধে যাওয়া। একটা ব্যাংকে চাকরি করা, একটা অ্যাকাউন্টেন্টের চাকরি করা, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, যেটা আমাদের বাবা মারা বলেছেন, আমরাও যখন এখন বাবা মা হয়ে উঠেছি আমরাও হয়তো সেরকমই বলবো। হ্যাঁ, সেটা তো একটা তার যে সিকিউরিটি, সেটা একটা লেখক, একজন পেইন্টার, একজন মিউজিশিয়ান, একজন ছবির সিনেমায় কাজ করেন, এটা কারণ নেই। এইটুকু প্র্যাকটিক্যাল বিদ্যে বুদ্ধি নিয়েই, বোধ নিয়েই আসা উচিত এই কাজে। কিন্তু আজ মোর দ্যান এনি টাইম বিফোর এখন আরো বেশি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বাংলাতেও আমাদের এখন OTT, কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে যাবে। ওই যে বললাম, চাইলে সিকিউরিটি গার্ড দারোয়ান থেকে শুরু করবে, তারপর জোগাড় করবে ক্রিয়েটিভ হেড ভদ্রলোক বা ভদ্রমহিলা কে, তাদেরকে পেছনে পড়ে থাকতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানো মানে হচ্ছে মানে দ্রুত জিনিসটা যে অতটা সহজ না, সেটা কিন্তু পুবালির কথা থেকে খুবই স্পষ্ট, যে একটা ছবি বানিয়ে তাকে প্রমোট করার দায়িত্বটা কিন্তু তোমার নিজের, কিভাবে তুমি এগিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পুরো ব্যাপারটা এটা খুব ভালো বলেছো। নিজেকে করতে হবে। তাই জন্যই তো সে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, না হলে তো আমার বড় প্রডিউসার থাকলে তিনি মার্কেটিং এর বাজেট আছে, কোথাও হোর্ডিং দেবেন, কি কাগজে বিজ্ঞাপন দেবেন, কি করবেন। তো আমাকে আজকে ঘুরে ঘুরে যাকে পাচ্ছি তাকে একটু দেখিয়ে, কারোর থেকে ফিডব্যাক নিয়ে, বাহ। হ্যাঁ, তোমার সাথে কথাবার্তা বলে তোমার দর্শকদের কাছে আমার ছবি পৌঁছানোর চেষ্টা, এই পুরো কাজটা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং করতে ভালো লাগবে, কারণ তোমার নিজের কাজ, সেইটার যে গর্ব বা সেটার যে স্যাটিসফ্যাকশন, সেটা যাই হোক। এবং আজ তো আরো বেশি ছেলেপুলে কাজ করছে। আমি কিছু মাস আগেও একটা স্ক্রিপ্ট ল্যাবে মেন্টর হিসেবে গেছি, কলকাতা থেকে একটি ছেলে স্ক্রিপ্ট নিয়ে এসেছে, সে আর তার ভাই মিলে একটা শর্ট ফিল্ম বানিয়েছে, সেটাও ফেস্টিভ্যালে গেছে। কাজে লোকজন কাজ করছে, যা বললাম ফেস্টিভ্যালে পাঠানো, ওটাও অনলাইন একটা বিষয়, খানিকটা লাকের বিষয় সর্ব জায়গাতেই আছে জীবনে, কিন্তু এভাবে করতে হবে। এবং একটা কাজ হলো, আর যেইটা তুমি বলছো যে আজ যে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স, কারোর যদি হয় যে তার প্রচুর পপুলারিটি আছে, বা সে এমন কাউকে নিয়েছে, হয়তো তিনি অভিনেতা অভিনেত্রী নন, কিন্তু আজকাল তো খুব চলই হয়েছে যে যিনি ইনস্টাগ্রামে আছেন, তার ফলোয়ার আছেন, কাজে সেই অর্থে মার্কেটিং বাজেট ছাড়াও হয়তো প্রমোশন করার জায়গা আছে। এইখানটা একটা খুব বড় ব্যাপার, জানো তো, এই যে আমরা আজকাল খুব নম্বরের পেছনে দৌড়চ্ছি, যে আমার কটা সাবস্ক্রাইবার, আমাকে কজন ফলো করছে, কিন্তু একটা জিনিস যদি তুমি দেখো পুবালি, আমার মনে হয় যে ফলোয়ার, সাবস্ক্রাইবার এরা তো রয়েছেন, এরা তোমাকে সাপোর্ট করছে, কিন্তু তোমার 50 লাখ ফলোয়ার আছে, তোমার যখন একটা ছবি তুমি পোস্ট করবে, সেখানে তোমার কি 50 লাখটা লাইকস আসে না, তাই জন্য এই কিছুটা ভেগ নাম্বারসও আমার মনে হয় এবং আছে। এত নম্বরের উপর ডিপেন্ডেন্সিও আমারও বক্তব্য সেটাই পুবালি, আমি পুরো তোমার সাথে একমত, যে এই যে তুমি চিঠি ছবিটা বানিয়েছো, নিশ্চয়ই তোমার প্রায়োরিটির মধ্যে অনেক বৃহত্তর অডিয়েন্স দেখুক, কিন্তু তুমি নিশ্চয়ই ওই নাম্বারসের পেছনে সেইভাবে দৌড়ো না। সেটা করলে একটা অত্যন্ত সাধারণ এবং মানে কমন সেন্সিক্যাল বিষয়। আমি যদি বেশি দর্শক চাই, সেটা গল্প কিভাবে বলছো সেটার উপর একটু নির্ভরশীল। যত সহজ করে দেবে, যত চোখে আঙুল দিয়ে বলে দেবে, গোদা গোদা করে বলে দেবে,
যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা মেন স্ট্রিম কাজে অনেক বেশি করে থাকি, তাতে বেশি জনগণের মাথাটা কাজ করতে হবে না, এই গেলাম হ্যাঁ পয়সা বসুল এন্টারটেনমেন্ট। হ্যাঁ, সেটা কি ধরনের গল্প, কিভাবে বলতে চাইছো, এই চয়েস থেকে শুরু। তারপর বিরাট বড় চয়েস, আজ যদি আমি আমার মাকে অভিনয় করতে নিয়েছি, সেই জায়গায় যদি আমি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে নিতাম, মা থিয়েটার করেছেন কিন্তু আমার মায়ের মুখ বা নাম কিছু পাড়ায় পাড়ায় লোকজন জানেন না। কিন্তু আজ যদি আমি মাধবী মুখার্জিকে নিয়ে অনেক বেশি easier হতো, হ্যাঁ। তো অবভিয়াসলি নিশ্চয়ই। এমনও হতে পারে আরেকজনকেও আমি হয়তো অতটা স্মার্ট কাজ করলাম না। এই যে দারুণ কথাটা বললে তুমি গোপালি, সরি টু ইন্টারাপ্ট, এই যে একদম আনকোরা তোমার মাকে দিয়ে অভিনয় করে যে ছবিটা বানালে, এটার মধ্যে যে একটা সাংঘাতিক সাহসিকতা কাজ করে, না হলে তো কত বড় মুখ আছে, তুমি বললে তাকে তার পারিশ্রমিক দিলেই হয়তো তাকে তার ডেট থাকলে সে তোমাকে দিত, কিন্তু নিজের মাকে দিয়ে অভিনয় করিয়ে নিজের পছন্দের একটা ছবি, নিজের ছোটবেলাকে স্মৃতি রোমন্থন, আমার তো মনে হয় সেটাই ক্রিয়েটিভিটি, তাই না? কি ব্যাপার বলুন তোমার সঙ্গে, দরজাটা বন্ধ কর, কি চাইছেন কি আপনি? এটা আমার ক্ষেত্রে এই প্রজেক্টে ঠিক হয়েছে, এটাও নয় যে মানে যে এর এটাই, পরবর্তী, তা না, হ্যাঁ, বা পরবর্তী কাজটাও নিশ্চয়ই, ঠিক এভাবেই নিশ্চয়ই, করতে একদম, হবে। একদম। আমার দিদিও অভিনেত্রী তমালি চৌধুরী, এবং এই ছবির প্রযোজনা ওনারা কো প্রডিউসার, সাউন্ড আইডিয়াস টিসিএস আমার দিদি এবং তার বিজনেস পার্টনার সুজাতা দিয়া। কিন্তু এমন নয় যে এবার পরের ছবিটাও আমার দিদিকে দিয়ে অভিনয় করাবো, নেসেসারিলি না, না, একদম। তা নয়। এই কাজটার জন্য এটা আমার সঠিক লেগেছে। হ্যাঁ। পরবর্তী ছবিতে অন্যরকম কিছু হতে পারে, এবং কিছু কিছু সময় বিদেশে এটা খুব হয়, আমাদের দেশে হলেও ভালো হয় যে প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী মাঝে মধ্যে, যেমন বললে স্ক্রিপ্ট ভালো দেখলে হ্যাঁ, বা পরিচালককে যদি মনে হয় যে ভালো লাগছে, একটা ইয়াং ট্যালেন্ট কিন্তু মনে হচ্ছে, আমি করে দেখি, একটা বড় প্রডিউসারের কাজও করব, একটা ছোট কাজ করব। এখানে আমি ডেফিনেটলি বলবো আমাদের অভিনেতা অভিনেত্রীরাও যদি একটু এগিয়ে আসেন, সেটা যে কোনো ভাষার এটা কাজই খুব হোক, খুব একটি সেটা ইম্পর্টেন্ট কথা। অনেক বেশি সাহায্য করে। আজকে যাদেরকে আমরা টিভি পর্দায় দেখছি কি বড় পর্দায় দেখছি, তারাও অনেকে বাংলার নাটক থেকে উঠে এসেছেন, এটা আমি জানি, অন্তত কলকাতার ক্ষেত্রে। কাজে তাদের মধ্যেও তো একটা ক্রিয়েটিভ একটা হাঙ্গার আছে, নিশ্চয়ই। এবং তারা যদি নিজেদেরকে একটু অ্যাপ্রোচেবল রাখেন, অফকোর্স সবাইরই এটা পেশা, কিন্তু সেরকম যদি একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হয়, যদি একটা ভালো গল্প পাওয়া যায়, যদি একজন অভিনেতা অভিনেত্রী, ধরুন বিদেশে জর্জ ক্লুনি অত্যন্ত বড় ওয়েল এস্টাবলিশ স্টার, কিন্তু ছোট ছবি করেন, হ্যাঁ। ছোট ছবি প্রডিউস করে দেন। পশ্চিমে খুবই আছে যে তারা ছোট ছবি প্রডিউস করে, ছোট ছবি অভিনয়। রাইট, এই একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট ছবি, ইন্ডিভিজুয়াল ড্রিভেন হলেও ছবি একটা কালেকটিভ force। একটা এনভায়রনমেন্ট করে একদম, তুলতে হবে। একদম, যত বেশি ছেলেমেয়েরা, আমাদের ফাউন্ডার উনি শিখিয়ে গেছেন আমাদের কাজের মূল মন্ত্রটা, শান্তচিত্ত ব্যস্ত হস্ত। আমি দেখেছি জানো, বুড়ো মানুষদের নাম পারলে পরেই সবাই ঠকাতে চায়। ম্যাডাম, এই ইমেলের যুগেও হাতে লেখা চিঠি, আমার ওই হাতের লেখা চিঠিতেই অভ্যেস। আর আপনি সারা দিন এই গোটা বাড়িটায় একলা। তোমাদের সবার এত তাড়া কেন বলো তো? কি ব্যাপার বলুন তোমার সঙ্গে, দরজাটা বন্ধ কর, কি চাইছেন কি আপনি? ইয়াঙ্গার হোক কি আমার মতো মধ্যবয়স্ক হোক, যত আমরা ছবি করব, আলোচনা করব, দর্শকেরা দেখবেন, ততই কালচারটা বেড়ে উঠবে। তাই তো। সেটার দায়িত্ব দর্শকদেরও খানিক, একদম। তারাও শুধু ওই টিভির পর্দার গল্পই দেখতে চান নাকি কিছু অন্য রকমের কাজও কখনো দেখতে ইচ্ছুক। এটা একটা কমিউনিকেশন, তো কাজে ইটস আ টু ওয়ে প্রসেস। আমরাও চেষ্টা করতে থাকবো, দর্শকদেরও আমাদের দিকে এগিয়ে আসতে হবে একদম, যে একটু অন্য ধরনের গল্প কেমন হচ্ছে, অন্য লোকে ধরনের দেখছে, এখন তো এক্সপেরিমেন্টেশন Right. চলছে, এবং সেই ক্ষেত্রে এই অনলাইন চ্যানেলগুলো আমি অনেক বলবো বড় role play অনেক বড় রোল প্লে অনেক করে। বড় রোল। হচ্ছে অন্তত এই পোস্ট কোভিড তো এটা একটা বড় রেভলিউশন। রাইট, তাই না? যে ঘরে বসেও আমি দেখে নিতে একদম, পারি, হয়তো একদম। থিয়েটারে গিয়ে টিকিট কেটে একেবারে মানে যাকে চিনি না জানি না তাদের কাজ দেখবো কি দেখবো না, যদিও দেখা উচিত। এক্ষুনি আমাদের ফিল্মফেয়ার বাংলাও গেছে, আমি জানি ঘাস জমি বলে ছবিটি, আমার মনে হয় না বিরাট বড় তারকা আছেন কিনা, কিন্তু এত বড় পেয়েছেন। অ্যাওয়ার্ড পেয়েছেন। পেয়েছেন। এগুলোই তো ভালো এক্সাম্পল যে করে করেই হবে।
তো পুবালি, আমরা মোটামুটি তো কথার শেষে এসে গেছি। যেটা তোমাকে দিয়ে বলতে চাই, এবং শেষ করার আগে একটা ছোট জিনিস বলি, যে আমি আর পুবালি এখন যেখানে আড্ডা মারছি, আমরা আড্ডাই তো মারলাম পুবালি, হ্যাঁ। সেই জায়গাটা হচ্ছে কাপেবং। এটা হচ্ছে হিন্দুস্তান পার্কে। আপনারা যারা আসতে চান আসতে পারেন। খুব সুন্দর একটা ক্যাফে। এখানে প্রচুর ভালো ভালো খাবার, প্রচুর ভালো ভালো ধরনের কফি চা পাওয়া যায়। আপনারা এসে দেখতে পারেন, এবং তার লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। এইবারে ব্যাপার যেটা, সেটা হলো পুবালি, যে চলে যাওয়ার আগে বা এই অনুষ্ঠানটা শেষ করার আগে তোমার আমার দর্শকদের, তখন শুভদীপের দর্শকদের তুমি চিঠির সম্বন্ধে কি বলতে চাও, এবং ইন জেনারেল তাদের কি মেসেজ দিতে চাও, একটু যদি বলে দাও। আমি চাই যে আপনারা যারা এই ইন্টারভিউটা, আমাদের আড্ডাটা শুনলেন, আশা করি আপনাদের খানিকটা ইন্টারেস্টিং লাগলো। খুব করে চাইবো যে আপনারা ছবিটা দেখুন। এটাতে আর্থিক উপার্জনের জন্য বলছি না, কিন্তু একটা গল্প শেয়ার করার জায়গা থেকে বলছি। একদম। আমি একটা গল্প, একটা ছবি বানিয়েছি, সেটা যতক্ষণ না অন্য কেউ দেখছেন, শুনছেন, তাহলে না হলে কমিউনিকেশনটা কমপ্লিট হবে না। তো এটাই আমি চাইবো যে আপনারা সবাই পারলে ছবিটা দেখবেন। আমরা সেই লিঙ্কটাও পরবর্তীতে নিশ্চয়ই শেয়ার করার কোনো সুযোগ সুবিধে পাবো। সেটাই বলবো, চিঠি দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগে। আর নতুন যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স হতে চাচ্ছে, তাদের কি বলতে চাও? বলতে চাই, চামড়াটা গন্ডারের মতো শক্ত করে ফেলো। প্রচুর ঘাত প্রতিঘাত আমাদের কাজের লাইনে ডেফিনেটলি আছে, এবং আবার বলছি, সে মেইন স্ট্রিম হোক আর ইন্ডিপেন্ডেন্ট হোক, এই ধরনের কাজে স্ট্রাগল ইজ ফর রিয়েল। স্ট্রাগল যায় না, একটা ছবি পেলেই স্ট্রাগল শেষ হয় না, একটা পুরস্কার পেলেও স্ট্রাগল শেষ হয় না। কিন্তু আমরা কেন আসি এই কাজগুলো করতে? কারণ এটা আমাদের একটা নেশা বলো কি, এটা আমাদের জান। এটাই আমরা এটা করে আমরা নিজেদেরকে জীবন্ত মনে করি। কাজে সেই স্পিরিটটাকেও বাঁচিয়ে রাখো। স্ট্রাগল হবে, নিরাশ হবে, আমি প্রচুরবার নিরাশ হয়েছি, সেটা তো পার্ট অফ লাইফ। হ্যাঁ, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমাদের মতো মানুষদের এটাই আমাদের করে যেতে হবে, এটাই আমাদের কলিং। কাজে সেই জায়গাটা, সেই ক্রিয়েটিভ জায়গাটাকে, স্বপ্ন দেখার জায়গাটাকে বাঁচিয়ে রাখো, কাজ করে চলো। তা পুবালি, তোমাদের মতো মানুষ আছে বলেই বোধহয় আমাদের মতন শ্রোতা দর্শকদের কোথাও একটা নতুন কিছু খুঁজে পাওয়ার একটা প্রয়াস থাকে। তো খুব ভালো লাগলো পুবালি, তুমি আমার শোতে এলে এবং তুমি এত কথা বললে। তোমার নিজের ছবি, তোমার স্ট্রাগল, তোমার অ্যাওয়ার্ডস, এবং তুমি যে দিশাটা দেখালে নতুন ছেলে যারা অভিনয়, স্ক্রিপ্ট রাইটিংয়ে তাদের কেরিয়ার করতে চাইছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চাইছে, তাদের সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। এবং তোমাকে অনেক আগে থেকেই, তুমি কবে রিলিজ করবে এটা তোমার ওপরে, কিন্তু আমি আজ তোমাকে তোমার চিঠির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিচ্ছি আমার দর্শকদের তরফ থেকেও। এবং তুমি এরকম আরও অনেক অনেক আমাদের উপহার দিয়ে যাও, এটাই আমি মনে করি। আর পুবালি, এই ছবিটা যারা দেখতে চায়, আমার যারা দর্শকরা, তাদের আমি ওই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও থাকবে, ট্রেলারটারও লিঙ্ক থাকবে, কাপেবংয়ের অ্যাড্রেসেরও লিঙ্ক থাকবে, এবং এই ছবিটারও লিঙ্ক থাকবে। আপনারা যারা চিঠি ছবিটা দেখতে চাইবেন, তখনই আপনারা ওইখানে লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনারা ছবিটাও দেখতে পাবেন, তাই তো? একদম। আশা করছি আপনারা অনেকে মিলে চিঠি ছবিটাও দেখবেন এবং এনজয় করবেন, এবং জানাবেন কমেন্ট করে যে কিরম লাগলো ছবিটা। সেটাই তো আমাদের আরো উদ্বুদ্ধ করবে। সেটাই আমাদের মূল উদ্দেশ্য, তাই যে আপনাদের কেমন লাগলো সেটা জানতে পারি। তাই তো এটা অনেক, শুধু তোমাকে না, এটা অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকেও হেল্প করবে। তাই জন্যে সেটা কিন্তু করবেন, ঠিক আছে? সো এই নিয়েই আজকে আমরা শেষ করছি। সো নমস্কার।